সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেক্স বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকাল। জেরিন যেমনটি বলছিল, আশা করি পুরো দিন আপনাদের অনেক ভালো যাবে। শুভ সকাল জেরিন। শুভ সকাল আনিস, কেমন আছো বলো তো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো লাগছে আজকের দিনটা। নিশ্চয়ই তাই, এবং তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তোমাকে আর আজকে সকালটা আরো সুন্দর হয়ে যাবে, কারণ আজকে সকালটা কবিতার জন্য নিবেদিত। এই জন্যই ভালো লাগছিল। কবিতা শুনবো, একটা চমৎকার মানুষ রয়েছেন যিনি একজন আবৃত্তিকার এবং সংগঠক। চলো তাহলে পরিচিত হই। চলো এই চমৎকার মানুষটিকে আমরা জানি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী সংগঠক সিদ্দিকুর রহমান পারভেজ। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকেও শুভ সকাল। নিশ্চয়ই আজকে ভালো কাটবে আপনাদের। নিশ্চয়ই, এবং আপনাকেও পেয়েও আমরা ভীষণ আনন্দিত। আমি আনন্দিত আপনাদের মাঝে এসে। কর্পোরেট লাইফে আছেন, জব করছেন, পাশাপাশি সংস্কৃতি চর্চা, একটা সময় আসলে। নাটকে প্রচুর সময় দিয়েছেন, শ্রুতি নাটক, সবকিছু। আসলে কেমন যাচ্ছে বর্তমান সময়গুলো? বর্তমানে আসলে কাজের চাপটা একটু বেশি, মানে আমার পেশাগত ক্ষেত্রে একটু কাজের চাপটা বেশি। এই কারণে হয়তো একটু কম সময় দেয়া হচ্ছে এই সংস্কৃতি অঙ্গনকে। তবে এখন আমার একটা কাজ বেড়েছে, যেটা হচ্ছে আগে আমি প্রশিক্ষণ কার্যে খুব একটা মনোযোগী ছিলাম না, এখন আমি প্রশিক্ষণ কার্যে মনোযোগী। আমি ছোট 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 শিশুদের প্রশিক্ষণ দিচ্ছি। আমার মনে হয় এত দীর্ঘ অভিজ্ঞতা থেকে এখন এটা আপনার দায়বদ্ধতার পর্যায়ে চলে এসেছে। অবশ্যই এটা আমার এখন মনে হয় যে হ্যাঁ, এটা আমার দায়বদ্ধতা। কারণ পরবর্তী প্রজন্মের মনে আবৃত্তির বীজ বুনে দিতে পারছি, বাঙালি সংস্কৃতির বীজ বুনে দিতে পারছি, শুদ্ধ উচ্চারণ শেখাতে পারছি। এটা আনন্দের, আসলে আনন্দের। এটা ভীষণ সুন্দর। আমার কাছে মনে হয় জেরিন, যারা সমৃদ্ধ, যারা এগিয়ে আছেন আমাদের অনেকের চেয়ে, তাদের দায়বদ্ধতাটা অনেক বেশি, তাই না? এবং আজকে আমার আরো বেশি ভালো লাগছে যে আমার সাথে যে দুজন ব্যক্তি আছে তারা আসলে এই জিনিসটা খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। আপনাদেরকে শুরুতে একটা ধন্যবাদ জানাতে চাই। তোমাকেও ধন্যবাদ। না, আপনিও তো করছেন, কারণ বাচিক শিল্পের একটা অংশ তো আপনিও করছেন, উপস্থাপনা করছেন। নিশ্চয়ই। হ্যাঁ, মানে আমরা আবৃত্তি যারা করি তারা তো উপস্থাপনাও করি, একদমই করি না? তো আমার মনে হয় আপনিও টুকিটাকি আবৃত্তি করেন আমার মনে হয়। তবে আমরা আজকে আপনারটাই শুনবো, কারণ জানি ভীষণ সুন্দর করে আপনি করে থাকেন। তবে আবৃত্তি শোনার আগে একটু যদি আপনাকে আরেকবার, আমরা ছোটবেলা থেকে জানি, কারণ বড়বেলাটা সম্পর্কে আমরা সবাই জানি, খুব সুন্দর কাজ করে যাচ্ছেন, সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন। আচ্ছা, জন্ম তো পুরান ঢাকায় ছিল। হ্যাঁ, আমি আসলে ঢাকার স্থানীয়। আপনার সাথে আমার একটা জায়গায় মিল আছে। আপনার নানু বাড়ি হচ্ছে পুরান ঢাকায়, আমার নানু বাড়িও পুরান ঢাকায়। তাই মনে হয় অনেক কিছু নস্টালজি খুঁজে পাওয়া যাবে। আগা সাদেক রোড, জি জি জি, আমার জন্ম আমার নানুর বাসায় আগা সাদেক রোডে। কেমন ছিল সেই সময়টা? সময়টা কেমন ছিল বলতে, আসলে পুরনো ঢাকা তো আপনি জানেন যে কালচারাল দিক থেকে একটু, সব দিক থেকে, হ্যাঁ, মানে আমি বলবো যে সেটা ছেলে হোক মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই সমস্যাটা আছে। তো ছোটবেলা থেকে ওই অর্থে যে কালচারাল অঙ্গনে যুক্ত হওয়াটা হয়ে ওঠেনি। তবে ওই যে স্কাউটিং করতাম আমি আসলে স্কাউটিং ছিলাম, কাপস স্কাউট ক্লাস 4-এ আমি কাপসে যুক্ত হই, তারপর স্কাউটিং করি, স্কাউট লিডারও হয়েছি। রোভার স্কাউট না, স্কুল জীবনটা আমার স্কাউটিং এ কেটেছে। স্কাউটিং পারপাসে আমাকে ক্যাম্পে যেতে হয়েছে, ক্যাম্পে গিয়ে ক্যাম্প ফায়ার, কি সুন্দর ক্যাম্প ফায়ার, কি মজার না? তো ওই ক্যাম্প ফায়ারের মাধ্যমে কিছু কিছু কাজ আমাকে করেছি তখন। তো আসলে তখন আবৃত্তি করব এমনটা মাথায় ছিল না, কি ছিল গান গাইবো, কি করব অভিনয় করব, অভিনেতা হব, এরকম একটা ভাবনা কাজ করতো। তো ওই সূত্রে একটু গান, টুকিটাকি গান গাইতাম, অভিনয়, এই জাতীয় কাজ, বন্ধুদের সামনে, মানে যে স্কাউটিং এ তো ক্যাম্প ফায়ারে, ক্যাম্পে গেলে তো একটা অংশ থাকে, তাবুর মধ্যে থাকা, তারপরে ওই যে সন্ধ্যায় ক্যাম্প ফায়ার হলে তো ওখানে পরিবেশনা করতে হবে, তো সেটা করতাম। আর আবৃত্তির বিষয়টা আমি এখন এসে বুঝি যে কোরআন তিলাওয়াত যেটা, এটা তো আবৃত্তির একটা পার্ট। মানে আমাদের পুরনো ঢাকায় যেটা হয়, খুব ছোটবেলা থেকেই কোরআন শরীফ পড়ানো হয়। তো ওখানেও যেমন ছন্দের বিষয় আছে, মাত্রার বিষয় আছে, আবৃত্তির ক্ষেত্রেও তো মাত্রাগত বিষয়, ছন্দের বিষয়, বলার বিষয়, কতটুক টানবো, কতটুক বলবো। তো এটা আমি তখন বুঝিনি, হয়তো আর একটু বড় হওয়ার পর বুঝেছি যে আমার আসলে আবৃত্তির সূচনা অনেক আগে থেকেই। তার মানে এই জিনিসটা আপনাকে সব সময় সাহায্য করেছে, অবশ্যই করেছে। মানে এখনো পর্যন্ত সেই চর্চাটা আপনি অব্যাহত রেখেছেন। কি কি করছেন আমরা পুরো গল্পতেই তো জানবো, তবে ছোট্ট করে দর্শকদের আগে একটু জানিয়ে আসি। জি,
একজন প্রতিভাবান আবৃত্তি শিল্পী ও নিবেদিত সংগঠক হিসেবে সমাদৃত সিদ্দিকুর রহমান পারভেজ 3 দশকেরও বেশি সময় ধরে আবৃত্তি চর্চা করছেন। যুক্ত আছেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সঙ্গে। 2006 সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে একক ও যৌথ আবৃত্তি পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তি নির্দেশক এবং প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি। তার গ্রন্থিত ও নির্দেশিত উল্লেখযোগ্য প্রযোজনাগুলো হলো সেই স্মৃতি, সেই ইতিহাস, হেমন্ত নন্দিত বঙ্গ, গান গাই বিশ্ব বাংলার, চাই হালখাতা, সোনালী পাতার, বালিকা আশ্রম, আগুন রঙের দিন, বিবর্ণ বিলাপ, কথা মানবী, স্বপ্ন বাস্তবতায় অনিশ্চিত 56,000 বর্গমাইল, বসন্ত বন্দনা, শুদ্ধচিত্তে সুসংযত, বৃষ্টিবাড়ি প্রভৃতি। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্যশিল্পীও তিনি। কাঠঠোকরা, 21শে ফেব্রুয়ারি, আমাদের জন্ম হলো, নারীগণ ও মাঝে জননী কান্দে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক। চলুন দর্শক ফিরে যাই আবারও অতিথির কাছে। অনেক কিছু করেছেন, মানে বাচিক শিল্পের সবগুলো ধারাতেই আপনার কম বেশি পদার্পণ রয়েছে। এবং একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যারা বাচিক শিল্পের সঙ্গে জড়িত, যারা আবৃত্তি করে ছোটবেলা থেকে, তাদের কোরআন তেলাওয়াত কি ভালো হয় অন্যদের চেয়ে? আমার তো শুরুটা কোরআন তেলাওয়াত দিয়ে। আচ্ছা। আমি হয়তো বাংলায় আবৃত্তি করেছি অনেক বড় হয়ে, আচ্ছা, কিন্তু কোরআন তেলাওয়াত তো আগে করেছি। ভিত একটা আপনার গড়ে দিয়েছে, যেহেতু হ্যাঁ, কোরআন আমার কাছে তেলাওয়াতটা মনে আমরা হয়, চেষ্টা কারণ করি ওখানেও তো শুদ্ধভাবে করার। এখন না বুঝি যে কোরআন তেলাওয়াত কতটা উপকার করেছে আমাকে। নিশ্চয়ই। আর যেহেতু আমি ঢাকার মানুষ, ঢাকাতে তো আঞ্চলিক ভাষার একটা ব্যাপার আছে, নিশ্চয়ই জানেন আপনি, আগাস্তাদেক রোডে পুরান আছেন ঢাকায়। তো। আমাকেও তো ওই দুইটা ভাষাই মেনটেইন করতে হয়। আপনার কি একটু বেগ পেতে হয়েছিল এই যে স, ছ না, এগুলোর এটা নিয়ে ব্যবহার বেগ নিয়ে? পেতে হয়নি কেন? আমি তো আসলে ঢাকার যে আঞ্চলিক তো দুরকম আছে, আপনি জানেন কি না? দুরকম আঞ্চলিক আছে, জানেন তো এটা নিশ্চয়ই। একটা হচ্ছে উর্দু, বাংলা, হিন্দি মিশানো যেটা, মিশ্রিত একটা ভাষা আছে, যেটা আমরা বলি। আর আরেকটা যেটা নাটকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়, সেটা যেটা আচ্ছা। মানে ওইটা একটা। তো ওইটা তো আমি বলি না, আমরা বলি না, ওটা আচ্ছা। বলতে হয় আমাকে। তো আমার কাছে মনে হয় আঞ্চলিক ভাষা, এটাকে কন্টিনিউ করা উচিত, মানে নিয়মিতভাবে। আমি আমার সন্তানকেও শিখিয়েছি, নিঃসন্দেহে। আমার মেয়ে নাজাকে আমি এই ভাষায় শিখিয়েছি। বাংলা তো সে ভালো বলেই, এটাও সে শিখেছে। এটাও প্রয়োজন হ্যাঁ, রয়েছে আমার কাছে মনে হয় নিশ্চয়ই। নিজস্ব কারণ এটা সংস্কৃতিকে আসলে কেন শেকড় বলা মানে যায়। বিলুপ্ত করবো কেন, নিশ্চয়ই, এটা আমার কাছে নিশ্চয়ই। মনে হয়েছে। কিন্তু শুদ্ধ উচ্চারণের চর্চা বা প্রমিত বাংলা ভাষার চর্চা যাই বলি না কেন, সেক্ষেত্রে কি আঞ্চলিকতার চর্চাটাও যদি আমরা একসঙ্গে রাখি, শুরুতে যদি কেউ একজন চর্চা করতে চায়, যে প্রমিত ভাষায় কথা বলতে চায়, তার মধ্যে হয়তোবা সে হয়তোবা এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে আঞ্চলিক ভাষার অনেক প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে কি আসলে দুটো একসঙ্গে রাখা কি ঠিক চর্চা করার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তো ঠিক, আমি তো দুটোই রেখেছি। আমার তো সমস্যা হয়নি, কিন্তু অনেকের সমস্যা হয়, কারণ প্রশিক্ষণ করাতে গিয়ে দেখেছি। সেটার কারণটা হচ্ছে যে দীর্ঘদিনের একটা অভ্যাস একটা ব্যাপার। আবার অনেকের বাকযন্ত্রেও সমস্যা থাকে, কারো জড়তা আছে, চোয়ালটা ভারী, ঠোঁটটা ভারী, জিহ্বাটা ভার। মানে এই যে যথাযথ উচ্চারণ স্থান থেকে উচ্চারণ করা, এটা তো আসলে মানুষ ছোটবেলা থেকে শেখে না। চমৎকার। আর আমাদের স্কুলের শিক্ষকরা কিন্তু ওইভাবে শেখায় না, আমার মনে হয়। আমিও তো শিখিনি। আমার কিন্তু আমি আসলে মূলত উচ্চারণ শিখতে কখনোই হয়নি, শিখতে আসিনি। আচ্ছা। হয়তো উচ্চারণ মানে কাজ করতে গিয়ে উচ্চারণের বিভিন্ন দিক জেনেছি, নতুন নতুন বিষয় কিন্তু জেনেছি। প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে না, আসলে ওইভাবে শিক্ষাটা আমাকে নেওয়া হয়নি। প্রাতিষ্ঠানিক একটা কাজ আমি করেছি, যেমন হচ্ছে যে আমার এক মামা ছিলেন, উনি হচ্ছেন কবিতা লিখতেন আচ্ছা, মূলত। আসলে আমি মূলত প্রাথমিক দিকে আমি নাটকেই কাজ করা শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। আমি নাট্য শিক্ষাঙ্গনে নাটকের উপর 1 বছরের সার্টিফিকেট কোর্স বাহ। আমি এসএসসি দেওয়ার পরপরই ওটাতে যুক্ত হয়েছিলাম। আমার কিন্তু তখন আবৃত্তি করার কোনো ইচ্ছা ছিল না আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো ওইটা করেছি। আমি ছায়ানটে গানেও ভর্তি হয়েছিলাম। বাহ। আচ্ছা, তো এগুলোই আমার চাওয়া ছিল প্রধানত। তো ওই যে আবৃত্তিতে এসেছিলাম, আমার মামা বলে যে উনি আবৃত্তির একটা কোর্স করবেন, তো ওনাকে সঙ্গ দেওয়ার জন্য। তো ওনাকে সঙ্গ দিতে হবে। তো কণ্ঠশীলন তো নাম জানেন নিশ্চয়ই। নিশ্চয়ই। তো ওদের যে কর্মশালা হয়, বললো যে ওখানেও তোর একটা ফর্ম এনেছি, তুইও যাবি। সেই কর্মশালার অভিজ্ঞতা আপনার কেমন হলো অবশ্যই জানবো। তার আগে আমার কাছে মনে হয় যে সকালের শুরুতে একটা কবিতা আবৃত্তি শোনা উচিত। আচ্ছা, ঠিক আছে। আমার একটি গ্রন্থিত পাণ্ডুলিপি রয়েছে। আচ্ছা। আমি আসলে
গ্রন্থনা আসলে অনেকটাই করেছি, অনেক কিছুই করেছি। এটা আসলে মূলত আমার দলের যে আপু আছেন, লীনা আপা, আমি যে মুক্তধারা যে দলের সাথে আছি দীর্ঘদিন, ওখানে সিনিয়র আপু আছেন রেজিনা ওয়ালি লীনা, ওনার নাম শুনেছেন কিনা, মাহমুদা আখতার, নিশ্চয়ই। তো উনাদের অনুপ্রেরণায় আসলে আবৃত্তিতে থেকে যাওয়া, এটা সত্যি কথা। একসময় মনে হচ্ছে আবৃত্তি জৌলুসহীন শিল্প, এখানে মানুষ আসলে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্যই আসে। দেখা যায় যে নাটকে কাজ করবে, প্রথমে এসে একটু উচ্চারণ শিখে যায়, আবেগ শিখে যায়। তো আমার কাছে মনে হচ্ছে না, এই শিল্পতে কাজ করেও তো অনেক কাজ করার স্কোপ আছে, কেন নয় এটাতে। তো এই তো থেকে যাওয়া, পরে আর নাটকে আমি আসলে আর ওইভাবে যাইনি। আচ্ছা, আমি পড়ছি হচ্ছে আমার গ্রন্থিত পাণ্ডুলিপি, এটা হচ্ছে বৈশাখ নিয়ে একটা পাণ্ডুলিপি ছিল আমার, চাই হালখাতা সোনালী পাতার, ওখান থেকে অংশ বিশেষ পড়ছি। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শেষ হলো রাত, আলো ফুটল পূব আকাশে, ইউক্যালিপটাস গাছের মাথা থেকে টুপ করে গড়িয়ে পড়ে গেল যেন রূপলি চাদর। তার জায়গায় ঠাঁই করে নিল হলুদ আলো, সোনালি হলো ধীরে ধীরে। এক ঝাঁক সোনালি বর্ষার মতো ছুটে এলো সূর্যরশ্মি, তীক্ষ্ণ আঘাতে পিছু হটল যেন অন্ধকারের চাদর, সরে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে রইল গোলাঘরের নিচে, খড়ের গাঁদায় আনাচে কানাচে। টিকতে পারল না, আরও সরে যেতে হলো একেবারে ঝর্ণার ধারের ঝোপের কাছে, গুড়ি মেরে বসে রইল সেখানে গিয়ে, সুযোগ পেলেই বেরিয়ে আসবে আবার। এ ভাই, কাছে পিঠে কেউ আছো তোমরা, বলে যেন ডেকে উঠল একটা কোকিল। আছি, এই যে এখানে, সাড়া এলো অন্য পার থেকে। শুভ নববর্ষ, হ্যাঁ শুভ হোক নববর্ষ। চৈতি হাওয়ায় প্রাণ জেগেছে, একটু কেমন বইছে এলো মেলো, মাসের পরে মাস পেরিয়ে নতুন বছর এলো, দিগন্তে আজ মেঘের গুরু গুরু, তবু নতুন করে স্বপ্ন দেখার লগ্ন হলো শুরু। চৈতি মাঠের ফাটলগুলো জলের ছোঁয়া পেল, মাসের পরে মাস পেরিয়ে নতুন বছর এলো। এসো হে বৈশাখ, এই রাবীন্দ্রিক সান্দ্র আবাহনে চেয়েছি নতুন কিছু প্রতি শনে শনে। তুমি রুদ্র ভয়ঙ্কর জানি, দিগন্তের কালো মেঘে বিদ্যুতের সমূহ ঝলকানি, কখনো কখনো প্রায় বৃষ্টিহীন ঝড় নিমিষে কুঁড়িয়ে দাও বিপন্ন দরিদ্র চাষি পাখিদের ঘর। তুমি আসো ছিন্ন করে ফলবতী আমেরও মুকুল, এখনো মুখর তবু রমনার জীর্ণ বটমূল। রমনায় যাই, রমনায় যাই, বৈশাখী মেলা জনসমুদ্র থই থই, হারিয়েছে ফিরে ছেলেকার শুনি, কোথা তুই বাপ গেলি কই। হারিয়েছ তুমি সন্তান, তুমি হারিয়ে ফেলেছ আগামী, অপরাধ আজ ও পাড়ায়, তুমি এ পাড়ায় হলে আসামি। বন্ধু ওদের বিচার কি কোনো আদালতে আজ উঠবে, পাল্লাটা ঘোর অমাবস্যার দিকে আর কত ঝুঁকবে। দেখি শুধু পঞ্জিকাতে সনের পরে আসে আর একশন, যেমন ছিলাম তেমনি আসি, ভাগ্যকুলের গরিব চাষি, আমি হারা ধন, আমি হারা ধন, আমি হারা ধন, আমি হারা ধন। উন্না দিল জমিদারে, গুন্না টাকা নিল তহসিলদার, আমি শুধু খাজনা দিলাম, পাইনি দেখা মিঠাই কি মন্দার।
সুদের টাকা সুদ করেছি ভাগ্য মানি, আসল নিতে চায় না মহাজন। যেমন ছিলাম তেমনি আসি, ভাগ্য কুলের গরিব চাষি, আমি হারা ধন, আমি হারা ধন। উঠা গেল জমিদারি, ভোটের স্বরাজ পাইল শাসন ভার, তবু কপাল ফিরল না তো দুর্ভাগা এই দুঃখিনী বাংলার। নতুন রাজার হাল খাতাতেও গেল সনের ইজায় লেখে বৈদেশি দাদন। যেমন ছিলাম তেমনি আসি, ভাগ্য কুলের গরিব চাষি, আমি হারা ধন, আমি হারা ধন, আমি হারা ধন, আমি হারা ধন। বাহ, ও ভীষণ ভীষণ সুন্দর। আমরা তো মনে হয় দৃশ্যগুলো একেবারেই চোখে মন্ত্রমুগ্ধ ভেসে উঠছিল, তাই না? মনে হচ্ছিল যে আসলেই সেই আমরা নদীর পাড়ে পৌঁছে গেছি, যেখানে দুই পাশ থেকে দুই প্রান্ত থেকে দুইজন কথা বলছিল ভীষণ সুন্দর করে। এটা আপনার নিজের হ্যাঁ, আমার গ্রন্থনা। গ্রন্থনা, আচ্ছা আচ্ছা। খুব এটা 2005 সালে গ্রন্থনাটা করেছিলাম। বৈশাখের আসলে মঞ্চ অনুষ্ঠান করতে হয় তো, তো বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্রন্থনা করতে হয়, শেখাতে হয়। এটা তো দলীয় কাজ, এটা আসলে আমি পড়েছি, যেটা আমার এককভাবে গ্রন্থনা, পড়েছেন। এটা আমি এককভাবে পড়েছি আসলে। অনেক আমরা বছর আগে। কণ্ঠশীলনে ছিলাম, তাই না? একটু শুনি সেই গল্প। আচ্ছা, কণ্ঠশীলনে যেটা হচ্ছে যে ওই মামার জন্য যাওয়া, কিন্তু আসলে মামাই থাকেনি, আপনি থেকে আমি গেলেন। থেকে গিয়েছি। কণ্ঠশীলনে কমপ্লিট করলাম, 4 মাসের কোর্স ছিল। আচ্ছা। ওখানে আমার কাছে যেটা মনে হয়েছে, উচ্চারণ ত্রুটি আমার খুব একটা ছিল না, মানে বাচনিকভাবে আমার উচ্চারণ বলা অশুদ্ধভাবে ছিল না কখনোই। বাহ। তো ওখানে গিয়ে আমি যেটা কিছু শব্দ নতুন শিখেছি, যেমন উঁয়াকে উমা বলতাম আমরা, এটা উঁয়া বলা উমা শিখেছি বলতাম, ওখানে। হ্যাঁ। ওখানে আমরা স্বরেও বলতাম, এটা অ বলা শিখেছি, আচ্ছা। আ বলা শিখেছি। নিয় বলতাম, এটাকে ইয় বলেছি, শিখেছি। শিখেছি। তারপর ছন্দ জ্ঞানটা শিখেছি, যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, এগুলো শিখেছি। কিছু ব্যায়াম করতে হয়, এটা যাদের সমস্যা থাকে তাদের জন্য। এবং ওখানে শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছিলেন? ওখানে মীর বরকত স্যারকে পেয়েছি, ওয়াহিদুল হক উনাকে পেয়েছি, উনি পড়াতেন সহজ পাঠ, বাহ। সহজ পাঠ থেকে পড়াতেন উনি। আর পেয়েছি নরেন বিশ্বাস, বাহ। উচ্চারণের তো ওনার কাছ থেকে চমৎকার। পেয়েছি। গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছে। হ্যাঁ, আপনি উনি আমাকে ভীষণ বলেছে, তুমি সৌভাগ্যবান। হিসাব বিজ্ঞানের সাথে বাংলাকে কিভাবে মিলিয়েছো? উনি আমাকে জিজ্ঞেস করেছে, তুমি তো হিসাব বিজ্ঞানের, আমি তো আসলে হিসাব বিজ্ঞানের পড়াশোনা আমার, তো উনি একটু ভাইবাতে আশ্চর্য হয়েছিলেন। এবং তখন বয়স কত ছিল? এসএসসি পরপর নাকি? না, ওটা এসএসসির পর না, ওটা আমি অনার্সে পড়ছিলাম ও তখন। আচ্ছা, আচ্ছা, তখন আচ্ছা। অনার্স। আমি এসএসসির পর নাটকে গিয়েছি, মানে নাটক থেকে পরবর্তীতে গেলেন, নাটকে আবৃত্তি। করছিলাম আসলে, মঞ্চ করার ইচ্ছা ছিল, বা অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল, এমন যে ছিল না এমন নয় মানে আসলে। এই যে ইচ্ছাগুলো, এটা কাকে দেখে আসলে উদ্বুদ্ধ হওয়া বা অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছিলেন? পরিবারে কেউ ছিল যুক্ত? পরিবারে যেটা ছিল, পরিবারে আমার মামা আসলে নাচের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা। তা আসলে নাচ আমার ইচ্ছা ছিল না। আচ্ছা। কারণ দেখা যায় যে নাচ করতে গেলে ছেলেদের একটা আঙ্গিকটা চেঞ্জ হয়ে যায়, তো আমার কাছে নাচটা অতটা পছন্দ হয়নি আসলে। আচ্ছা। আর আরেকটা বিষয় কি, সিনেমা দেখার একটা ব্যাপার ছিল, আচ্ছা। মানে দেখা যায় যে আম্মুর সাথেও আমি সিনেমা ছোটবেলায় অনেক দেখেছি, নানুদের সাথে দেখেছি, বাহ। নানুরা আছে, হলে নানুরা যেয়ে তখন। আসলে ওই যে সিনেমা দেখতে নায়করা কিভাবে কথা বলে, বা বিটিভিতে খুব নাটক আকর্ষণ দেখা, করতো। মানে সেগুলোর থেকেই আসলে আগ্রহটা বেড়েছিল যে আমিও তো হতে পারি, বাহ। আমার মধ্যে তো আছে। এবং আমরা যতটা জানি যে আপনার যে পারিবারিক পরিবেশ সেটা খুব রক্ষণশীল ছিল। আসলে রক্ষণশীল, এটা সত্যি কথা। এই কারণেই আমরা অবাক হচ্ছি যে এর মধ্য দিয়ে কিভাবে এত দারুণভাবে ওই এত যে বছর যখন আমি ধরে চর্চা এসএসসির করছেন। পর আমাকে যখন কলেজে পাঠানো হলো, স্বাধীনতা পেলেন, তাই তো? তখন একটু স্বাধীনতা পেলাম, আর আচ্ছা। শুরুতেই ঢুকে গেলাম নাট্য শিক্ষাঙ্গনে। তখন কি বাসায় জানতো যে আপনি নাটকের সঙ্গে জেনেছে, যুক্ত? জানিয়েছি, আম্মুকে জানিয়েছি, সবাইকে ভাবে হয়তো জানানো হয়নি, পরবর্তীতে মেনে নিয়েছে। মেনে নিয়েছে আসলে। নাটকের সময়টা আসলে কেমন ছিল? নাটকের সময়টা হচ্ছে যে ওই যে যেটা হচ্ছে ওয়ার্কশপ করা, ওই নাট্য শিক্ষাঙ্গনে ওই যে 1 বছরের কোর্স করেছিলাম, ওইটুকুই আসলে। তখন কাদেরকে পেয়েছিলেন? সেখানে তো আসলে অনেক গুণী মানুষরা ছিলেন আসলে, ওখানে মহামিদ, বাহ। আচ্ছা। তারপরে যে ওয়াহিদা মল্লিক জলি, উনি নাটকের ইতিহাস নিয়ে পড়াতেন, দেবপ্রসাদ দেবনাথ, রহমত আলী মেকআপের উপরে ক্লাস নিতেন। আচ্ছা। তারপরে আরেকজন ছিলেন শিল্পকলার বাংলার মানে নাট্যকলার পরিচালক এস.এম. মহসিন, ওনার কাছে যোগা শিখেছি। অনেকেরই একটা আগ্রহ থাকে যে আমি কণ্ঠটা তৈরি করতে চাই। আপনার কণ্ঠটা আসলে কিভাবে আপনি তৈরি করেছেন? আচ্ছা, আমার কণ্ঠ নিয়ে আমি আসলে হতাশ ছিলাম,
আচ্ছা এটা একটু হতাশ ছিলাম। আমি বলতাম যে আমার কণ্ঠ আবৃত্তি উপযোগী না। আচ্ছা আচ্ছা এটা আমার প্রথম থেকে মনে হতো। আমি প্রথম 2-3 বছর পর ছেড়ে দিতে চেয়েছিলাম, যে আমার মনে হয় যে আমার তো মাহিদুল ইসলামের মতো না, আমার তো শিমুল মুস্তাফার মতো গলা না, আমাকে দিয়ে আবৃত্তি হবে না। আচ্ছা আমার দলের আপু, যার কাছে অনেক কিছুই শিখেছি, মাহমুদা আক্তার, উনি আমাকে বুঝিয়েছেন যে আপনার কণ্ঠটা তো আপনার কণ্ঠ, এটাও তো কেন আপনি তাদের মতো হবেন, কেন তাদের মতো আপনার গমগমা হতে হবে, আপনার মানে গলা না বলাটা ভালো হতে হবে, এটা আমাকে উনি বুঝিয়েছিলেন। বাহ। তো তার এই কথাটা আমার ভালো লেগেছিল, যার দরুন আমি আবৃত্তিতে, ওই যে বললাম যে ওনাদের অনুপ্রেরণার জন্যই থেকে গিয়েছিলাম। আর আসলে আমি মূলত কণ্ঠ নিয়ে কোনো কাজ ওভাবে, মানে কণ্ঠকে এমনি চর্চা চর্চা করতে না করতে তৈরি ওভাবে হয়েছে করিনি তো। আসলে। কিন্তু হ্যাঁ, এটা বলি, ওই ছায়ানটে ভর্তি হওয়াটা ছিল এটার জন্যই, যে অনেকে আচ্ছা। বলতো যে গান করো, গান করলে তোমার গলা গলা হয়তো ঠিক বা হবে। ঠিক হবে। কিন্তু এটা বেশি দূর হয়ে ওঠেনি। ছায়ানটে আমি 6 মাস কি বছর দিন এর বেশি করতে পারিনি। তাহলে বলতে পারি যে চর্চা করতে করতেই, কাজ করতে করতেই কণ্ঠটা হ্যাঁ। তৈরি হয়েছে। আমার মনে হয় আমার কণ্ঠ আগে থেকে অনেকটা আগে আরেকটু অথবা হাসকি বলা ছিল। যায় যে আপনার এটা ঈশ্বর প্রদত্ত, আপনি নিজে নিজের জিনিসটা শেপ করেছেন অনেকটা। আমরা চমৎকার এই বলেছো আসলে ধারণাটাও জেরিন। রাখতে আসলে চাই। শর্টটা তো থাকেই, সেটা আসলে গড গিফটেড এবং আমরা চর্চা করে যতদূর নিতে পারি আর কি। আমরা এই পর্যায়ে একটু আরেকটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, আমার প্রথম জীবনের প্রথম যে কবিতাটা আবৃত্তি করেছিলাম, কণ্ঠশীলনের মানে পরীক্ষা যখন হয়, পরীক্ষার সময় করতে হয় না, একটা কবিতা দিয়ে দেওয়া হয়, তৈরি করতে হবে, সেটা শোনাচ্ছি। এটা হচ্ছে কবিতার নাম হচ্ছে কানামাছি, ছড়া কবিতা, লিখেছেন রামেন্দু দত্ত। চৌরঙ্গীর এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি, ফিট ফিটে 3 ফটিক বাবু এলেন চড়ে ফিটন গাড়ি, চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর দুটো তখন মুটে, খান সামারও অবাক হলো এই সময়ও খদ্দের জোটে। ভাবলে হাতা হতেও পারে, এরা তো আর সাহেব নয়। ভাবনা তাদের বন্ধ করে হাঁক পড়ল, কামন বয়। বয়ের কিন্তু বয়স কত, কেই বা তাহার হিসেব রাখে, 30 কিংবা 63 হোক, বয় চিরকাল বয়ই থাকে। বাবুদের হুকুম হলো, কোরমা পোলাও কোফতা চাই, এক এক জনে ওরান নডিশ, এই দিতেই পাতেই নাই। তারার দাপে হোটেল কাপে, বয় তটস্থ হোটেল ফাঁক। একজনা কন, এবার ভায়া চায়ের অর্ডার দেওয়া যায়। চা এলো আর সঙ্গে এলো 150 টাকার একটি বিল। এদের তখন পেট ভরেছে, মেজাজ খুশার দরাজ দিল। এক বাবু তার পকেটে হাত দিতেই পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন ধরে। করছো কি এ? আরে সে কি, তুমিই দেবে? তাও কি হয়, এই খাওয়ানটা আমার পালা, আমিই দেব, এধার বয়। এই ওয়েটার, শোন কথা শোন, নিশ্চে টাকা ওর কাছেতে, এ ধারে আয়, দিচ্ছি আমি দিচ্ছি এ ধারেতে। বয় বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে, এক একজনে আচকান ধরে টানেন তারে। মীমাংসার ক্রমেই যখন কঠিন থেকে কঠিন হয়, একজনা কয়, আচ্ছা রসো, ফল কি করে কালক্ষয়। এই ওয়েটার, চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কষে, আর এই আমরা চেয়ার টেনে উল্টো পাল্টা থাকবো বসে। যাকেই তুমি প্রথম ছোবে সেই দেবে এই বিলের টাকা, কেউ আর কিছু কইব না কো, এই কথা ঠিক রইল পাকা। যেমনি বলা অমনি করা, কানামাছি ভোঁ ভা। বয়ের চোখটি বেঁধে বাবুরা দিলেন চোঁচা। শূন্য ঘরে চরকি ঘোরে, শূন্য চেয়ার টেবিল ঠেকে, চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলের স্বপ্ন দেখে। কোথায় বাবু, কোথায় বাবু, বাবুর দলটি কোথায় আর। শূন্য ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পগার পার। চমৎকার চমৎকার, এবং এর গল্পটা আসলে কোথা শিক্ষণীয়। থেকে কোথায় গেল প্রথমে সেটা মনে আমরা হয়নি এটা বুঝিনি বিষয়টা কি বা হয়েছে। বুঝতেই পারিনি।
এবং তার থেকেও বেশি সুন্দরভাবে আপনি আমাদেরকে বললেন এবং মনে হচ্ছে পুরো গল্পটা আমরা নাটকের মতো ভিজুয়ালাইজ করলাম। খুব সুন্দর। আপনি তো একটা পর্যায়ে শ্রুতি নাটকের সঙ্গেও তো দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, এটাও নিশ্চয়ই আপনার আবৃত্তিকে খুব ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই, মানে আবৃত্তি নাটকের ইয়েটা তো আমার প্রথম, এটা সত্যি কথা, নাটকটা আমি প্রথম ঢুকেছিলাম। হ্যাঁ নাটকের ব্যাপারটা কাজ পরে এখন দেখা যায় অনেকে বলে যে নাকি আমার মধ্যে আবৃত্তিতে আমি নাটকীয়তা বেশি আনি, এটা অনেকে বলে আসলে। তবে আমি কি সব বিষয়ে নাটক তো আনি না, আমার কাছে মনে হয় যেটা বিষয় ডিমান্ড করে আমার কাছে মনে হয় আমি টেক্সটটা দেখবো, যেটা যে নাটকীয়, যেমন এখানে নাটকীয়তা দরকার ছিল এখানে দিয়েছি, কিন্তু যেখানে নাটকীয়তা দরকার নেই সেখানে কেন দেবো? এটা তো বেশ গল্পের আঙ্গিকে একটা, হ্যাঁ এটা একটু গল্পের মতন একটা ছোট্ট একটা, সেখানে অবশ্যই নাটক না দিলে ভালো লাগবে শুনতে, এটা যদি আমি নরমাল গদগদ করে বলে যাই ভালো লাগবে না। এই আর কি। এই যে শ্রুতি নাটকের কথা, আপনি তো প্রথমে সেখানে ছিলেন, যদি একটু জানতে চাই যে কি কি নাটকে কাজ করেছেন, কোন কোন চরিত্রগুলোকে ধারণ করেছেন বা মনে আছে কিনা সেগুলো সম্পর্কে। আচ্ছা আমি আসলে 2003 সালে, এটাও আসলে ওই যে বললাম না যে মাহমুদ আপা যিনি আমাকে বলেছিলেন যে আপনার গলা, তো ওখানে উনি বলেছেন যে পারভেজ আপনি নাটকে অডিশন দেন বেতারে, হয়তো না আমার কোনো পড়া থেকে ওনার এটা মনে হয়েছে, তাই আমি বললাম যে আমার এই গলায় আমাকে নেবে না, বেতার মানে তো কণ্ঠস্বরের ব্যাপার না। কিন্তু আনন্দের বিষয় এটা যে আমি দিয়েছিলাম এবং টপ 10-এ এসেছিলাম, প্রথম 10 জনের মধ্যেই ছিলাম আমি, ঠিক আছে, তো হয়েছিলাম। তো এরপরে নাটক তো আসলে বেতারে যেটা বিষয়টা হয় যে নিয়মিত কাজ করতে হয়, যেটা আমি যেহেতু কর্পোরেট লেভেলে কাজ করি, আমার আসলে ওইভাবে সময় দেওয়া হয় না, তবে কাজ অনেক করেছি। যেমন বাংলাদেশ বেতারের প্রথম নাটক যেটাকে বলা হয়, সেটা পরে আবার এটা রেকর্ড হয়েছিল, সেটা কাঠঠোকরা, সেটাতে কাজ করেছি আমি। এবং এই যে পুরো পথ চলায় আপনি নাটকের সঙ্গে কাজ করেছেন বা নিজে গ্রন্থনা করেছেন, আমি নাট্যরূপ দিয়েছিলাম একটা 21শে ফেব্রুয়ারি নিয়ে জহির রায়হানের, ওটা আচ্ছা ওটা বেতার নাট্যরূপ দিয়েছিলাম। আমার নির্দেশনায় আমাদের জন্ম হলো, ওইটাও আমি শামসুল হকের, ওখানে ওটা আমি নির্দেশনাও দিয়েছিলাম। আমরা তাহলে এই পর্যায়ে আরেকটা আবৃত্তি শুনি। ঠিক আছে, এটাও বাংলাদেশ নিয়ে না, এটা আমার একটা গ্রন্থনা, সেটা হচ্ছে স্বপ্ন বাস্তবতায় অনিশ্চিত 56,000 বর্গ মাইল। বাংলাদেশ মানে গাঢ় সবুজ টল টলে জলাশয়, বাংলাদেশ মানে জুঁই হাসনুহেনা আর পারিজাত ফুল, বাংলাদেশ মানে ডাহুক মাছরাঙা দোয়েলার টিয়ে, বাংলাদেশ মানে সরপুঁটি মাগুর শোল পাবদার সাদা চোখ, বাংলাদেশ মানে তার চারপাশে উন্মাতাল বঙ্গোপসাগর এবং সেই সাথে হাঙরের উল্লাসে নৃত্যরত দীর্ঘ ঝাউ গাছ, বাংলাদেশ মানে আরো কিছু, শ্রাবণের বৃষ্টি, শীতের কুয়াশা, হরিণের তৃষ্ণার্ত চোখ, গ্রীষ্মের বাতাসে শাল সেগুনের মতো উচ্চাকাঙ্ক্ষী ঘন গাছ, বাংলাদেশ মানে মসজিদ মন্দিরের সহাবস্থান, গথিক গির্জার অভিভাবক, বাংলাদেশ মানে বন্যার সুরসুরি খরার দগদগে ঘা, বাংলাদেশ মানে কামানের সামনে কৃষকের স্পর্ধা, বাংলাদেশ মানে রক্তে রঞ্জিত মানচিত্র। দেশ আমার, তোমাকে নাম ধরে ডাকতেই নদীর জল তীর স্পর্শ করে, শূন্য মাঠ ভরে ওঠে শ্যামলের সবুজে, মেঘেরা চঞ্চল হয় নীলাকাশ ঘিরে, নামে বৃষ্টি ধারা। দেশ আমার, তোমার নাম ধরে ডাকতেই অরণ্যে ফাল্গুন নেমে আসে, পাখিরা মুখর হয়, সুরের তরঙ্গ বাজে পুষ্পের পরাগে, রূপে রসে গন্ধে ভরে ওঠে দিক বিদিক। দেশ আমার, তোমার মাটিতে আমার দেহ গড়া, বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা, এখানে নদীর ক্ষীরতোয়া খরবেগ, জলসঞ্চিত পুঞ্জিত কালো মেঘ। দেশ আমার, তোমাকে ধারণ করলে লাফিয়ে ওঠে সমুদ্র, পর্বতের সানুদেশ খল খল হেসে ওঠে, পিপাসার্ত বেদুইনের তৃষ্ণা নিবারিত হয় নিমিষে, আকাশের অদৃশ্য প্রাচীর ভেদ করে নেমে আসে নক্ষত্রের আলো।
স্বদেশ, আমার স্বদেশ, আমি কি ভুলে তোমার কথা হব নিরুদ্দেশ। প্রিয় বাংলাদেশ, ৫৬,০০০ বর্গমাইল জুড়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কবিকে কথা বলতে দাও। কবিকে কথা বলতে না দিলে শিশুর চয়নিকা থেকে মুছে যাবে বাংলা বর্ণমালা। ২১-এর প্রথম প্রহরে আবারও রক্ত বৃষ্টি হবে রাজপথে। কবিদের কথা বলতে দাও। কবিকে কথা বলতে না দিলে দেশাত্মবোধক গান থেকে সব পানি মুছে যাবে নিমিষেই। সুর ও ছন্দরা বোবা আর্তনাদ করবে। প্রিয় স্বদেশ, কবিকে কথা বলতে না দিলে তোমার বন্দনাময় জাতীয় সঙ্গীত মিথ্যে হয়ে যাবে। ওই সঙ্গীত কবিরই রচনা। কে পারে কবির চেয়ে বেশি ভালোবাসতে তার দেশকে? উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর সাক্ষী, চাঁদ সদাগর আর তার হেতালের লাঠি সাক্ষী। যখনই তুমি বিপন্ন হয়েছ, চর্যার কবিরা ফিরে ফিরে এসেছেন এই বাংলায়। কবিকে কথা বলতে দাও, কবিদের কথা বলতে দাও। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ মুগ্ধতা। কবিদেরকে কথা বলতে দাও, আসলেই তো তাই। নিশ্চয়ই। হ্যাঁ, এই যে আপনি তারা- আবৃত্তিটা করলেন, মানে জি। একটা বই নিয়ে আবৃত্তিটা করলেন, অনেকে যারা আসলে একটু দেখে দেখে আবৃত্তি করে, কিন্তু আপনি কি চমৎকার ভাবে আপনি হাতে রেখেছেন, কিন্তু অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে যে আপনি পুরোটাই মুখস্থই বলেছেন। আসলে আসলে- এটার রহস্যটা আসলে কি একটু বলেন তো? এটা অনেকেই- আমার মুখস্থই, কিন্তু আচ্ছা। আসলে খুব কম সময় পেয়েছি, তো আসলে ওইভাবে সময় পাইনি। এটাকে রিভিশন দিলে আমি হয়তো এটা হাতে নিতাম না, আমি মুখস্থই বলতাম। এটা আমার মোটামুটি মুখস্থই। রিভিশন দেওয়ার সময়টা আমি আসলে পাইনি, এটা বলতেই হচ্ছে। আসলে এটার জন্য আমি দুঃখিত। পড়াশোনা করা হয়েছিল আপনার? আমি হচ্ছি আমার তো আসলে পড়াশোনা হিসাব বিজ্ঞানে। আমি আসলে প্রথমত আরমানিউল্লাহ গভর্নমেন্ট হাই স্কুল, পুরান ঢাকায়, এটা ওখানে বিখ্যাত স্কুল, ওখানে। তারপর ঢাকা কমার্স কলেজ মিরপুরে, যেটা ঢাকা কমার্স কলেজ, এটা আগে ধানমন্ডিতে ছিল। আচ্ছা তারপর জগন্নাথ থেকে অনার্স মাস্টার্স হিসাব বিজ্ঞানে। আচ্ছা, মানে আপনি বিবিএ এমবিএ করেছেন? না, বিবিএ আমি হিসাব বিজ্ঞান বিষয়ে ও আচ্ছা, আমার সেখানে ব্যাচেলর ছিল হয়তো, ব্যাচেলর এবং মাস্টার্স করেছেন? না, অনার্সই করেছি হিসাব বিজ্ঞানে, স্নাতক, স্নাতকোত্তর। এখন এটা হয়তো বিবিএ বা এরকম শব্দ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তখন তখন হিসাব বিজ্ঞান, ফিনান্স যেটা, আর মার্কেটিং, ম্যানেজমেন্ট, এটা চারটা সাবজেক্ট ছিল। এখন হয়তো এইভাবে। চাকরিতে কখন ঢুকেছেন আপনি? চাকরিতে একটু পরেই ঢুকেছি। আচ্ছা। ঢুকেছি, এটা হচ্ছে আমি আসলে কর্ণফুলী গ্রুপেই, আসলে আমার চাকরি জীবনটা শুরুটাই কর্ণফুলী গ্রুপে। পরবর্তী সময়ে আমি কোরিয়ান একটা কোম্পানিতে করেছি, আনজিন শিপিং। তো সেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকক্রাফট হয়ে যায় 2016 সালে। আচ্ছা। তো তারপরে আবার আমি কর্ণফুলী গ্রুপেই আবার যুক্ত Back হয়েছি, করেন। শিপিং লাইনেই আছি। মানে আমি, আমার পেশাটা হচ্ছে মাল্টি ন্যাশনাল, যেটা সেক্টরে বিষয়। আপনি এখনো আছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে আপনার অফিসের কলিগ যারা রয়েছে, তারা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুবই সমৃদ্ধ বা গর্ব গর্বিত অনুভব করে বলা যায়। নিশ্চয়ই। বা- আসলে আমি অফিসে খুব কম এই বিষয়টাকে ফোকাস করি, এটা একটা বিষয়। মাঝে মধ্যে হয়তো কোনো আয়োজন হলে করি। একটা বিষয় আসলে জানতে চাই, আপনি যখন আবৃত্তি চর্চা শুরু করেছিলেন, তখনকার সময়কার যে আবৃত্তি করার যে ধরন, বর্তমান সময়কার যে আবৃত্তি করার যে ধরন, নিশ্চয় একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, বিশাল পরিবর্তন এসেছে। আমরা যখন শুরু করেছিলাম, আমরা মঞ্চকেন্দ্রিক ছিলাম, হ্যাঁ। আর হয়তো বেতার, টিভিতেও তো আবৃত্তি অতটা হতো না। আর যেটা হতো, আর এখন যেটা হয়, এখন তো আসলে ফোকাস হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেটা। তো এখন অনেক সুযোগ আছে, সুবিধা আছে, যেটা আমরা করতে ওইভাবে হয়তো বা পারিনি। কিন্তু আমরা দলবদ্ধ চর্চাটা বেশি প্রগাঢ় হচ্ছিল আমার কাছে মনে হয়। আর তখন একটা ভালো দিক ছিল যে আবৃত্তিকে তো আমরা মনে করি যে একক একটা শিল্প মাধ্যম, কিন্তু তখন আমি যখন 98 সালে জয়েন করি, তখন দেখতাম যে প্রযোজনা হতো, সম্মিলিত কাজ হতো, যেটা এখন অনেক কমে গেছে। মানুষের কাছে হয়তো সময় নেই, বা একটা দলভিত্তিক কাজ করার যে প্রবণতা, ক্রিয়েটিভ কিছু করা। আবৃত্তি একটা কবিতা দাঁড়িয়ে পড়ে দিলাম, বা দেখে দেখে পড়ে দিলাম, হয়ে গেল না। এটা যদি আমি ক্রিয়েট কিছু করতে না পারি, নতুনত্ব না দিতে পারি, তাহলে কেন এই শিল্পটাতে কাজ করছি? একটা কবিতা যদি নির্মাণ
করতে চাই আমরা বা আবৃত্তি করতে চাই, কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? আমার কাছে মনে হয় প্রথমত হচ্ছে কবিতাটা টেক্সটটা আগে দেখতে হবে। আচ্ছা। এটা এটা আসলে প্রথমত যে নতুন সে তো আর জানে না যে আমার এটা কণ্ঠ উপযোগী কিনা, এটা আগে ভাবা উচিত। বা যিনি ধরিয়ে দেবেন, ধরুন আমি নির্দেশক, আমি আপনার কণ্ঠটা আগে জানবো যে আপনার কণ্ঠ উপযোগী কোনটা, আপনাকে ওইটা নির্বাচন করে দেব। তাহলে প্রথমত এইটা বিষয় যে ওই অনুযায়ী টেক্সটটা আপনাকে দেব। তারপর যে টেক্সটটা আপনাকে দেয়া হবে সেটা আমার কাছে মনে হয় ন্যূনতম 100 বার পড়া উচিত। 100 বার? 100 বার ন্যূনতম না পড়লে ওটার ভেতরে তো ঢোকা যাবে না। পড়া উচিত। আত্মস্থ করা উচিত। আত্মস্থ মানে পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা অর্থগত বিষয়টা। তারপর আপনার উচ্চারণের ব্যাপারটা তো জরুরি। প্রথমত আপনি যে উচ্চারণগুলো পারেন না সেটা তো আপনার দেখতে হবে। আপনি যদি অভিধান থেকে তো দেখতে পারেন, অথবা শিক্ষকের সাহায্য নিতে পারেন যে এই উচ্চারণগুলোর সঠিক উচ্চারণটা কি, সেটা করা। তারপরে স্ক্যানিং করা যে আমি এখানে ছন্দের বিষয়টাও দেখার বিষয় আছে যে এটা গদ্য ছন্দে লেখা, স্বরবৃত্ত ছন্দে লেখা, নাকি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। যে ছন্দের যে নিয়ম সেভাবে নির্মাণ করতে হবে। তারপর হচ্ছে যে কণ্ঠস্বরের প্রয়োগ, যেটা এই যে আমি যখন পড়েছি, আপনি লক্ষ্য করেছেন কিনা যে আমি স্বরের স্তর কি এক জায়গায় রেখেছি? রাখিনি। যে জায়গাটা যেটা দরকার সেটা করতে হবে, সে অনুযায়ী স্বর প্রক্ষেপণ করতে হবে। যেমন আমরা জানি নবরস আছে, ভাব আছে, সেই ভাব অনুযায়ী আমাদের কণ্ঠস্বর প্রয়োগ করতে হবে। এটা নির্মাণের ক্ষেত্রে এটা দেখতে হবে। তারপর একটা সামগ্রিক একটা কণ্ঠচিত্র আঁকা, মানে এই বিষয়গুলোকে যুক্ত করে সামগ্রিক একটা কণ্ঠচিত্র, মানে যাতে আমি যখন বলছি মনে হবে একটা চিত্র মানুষের চোখের সামনে ভেসে উঠছে। যাতে আমি বিশ্বাস নিয়ে বলছি, আপনিও শুনে বিশ্বাস করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করা। চমৎকার করে বলেছেন। আপনি বলছিলেন যে একজন নির্দেশক ঠিক করে দেবে যে কোন কোন বিষয়গুলো কিভাবে আসলে নির্মাণ করতে হবে, কিন্তু যারা আবৃত্তি চর্চা করছে তারা অনেকেই চায় যে আমি একটা নতুন কবিতা নিজের মতো করে নির্মাণ করে আবৃত্তি করব। এই জায়গাটা একজন আবৃত্তি শিক্ষার্থীর আসলে কখন তৈরি হয়? আসলে তো প্রশিক্ষণ তো লাগেই, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। মানে নিজে আপনি আবৃত্তি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনি কিভাবে আপনি তৈরি নিয়মটা জানেন না, নির্মাণশৈলীটা আপনি জানেন না, আবৃত্তির বিবেচ্য বিষয়গুলো আপনি জানেন না, সেটা তো আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি প্রশিক্ষণ না নিলেন, বই পড়তে হবে, বই পড়ে তো জানতে হবে যে আপনি কোন ধাপে আছেন, সেটাও তো দেখার বিষয় আছে। পর্যাপ্ত জ্ঞানটা লাগবেই। জ্ঞান ছাড়া তো আমার না আবৃত্তি এমন একটা শিল্প, পড়াশোনার মধ্যে থাকতে হয় আমার কাছে মনে হয়, না হলে ভালো হয় না। আর চর্চা করতে করতে জায়গাটা তৈরি হয়। অনেক, যেমন একটা আমরা দেখা যায় যে ছেলেমেয়েরা ওই কমন কিছু কবিতা বা ইউটিউবে শুনে ওইটা নির্মাণ করে। কেন? আর আমি কখনো কাউকে শেখাই না যে ইউটিউব শুনে আপনি আবৃত্তি নির্মাণ করবেন না। নির্দেশনের বিষয়টা কখন আসে? যখন আমরা প্রযোজনা করাই বা দলীয় আবৃত্তি করাই, তখন নির্দেশনা। কিন্তু আমিও যাকে শেখাই তাকে তো বলবো না যে আমাকে কপি করো, না, আমি নিয়মটা শিখিয়ে দেবো। হ্যাঁ, তার যে জায়গাটাতে সমস্যা আছে সেটা বলে দিচ্ছি আমি, যে এটা এভাবে যাও, এভাবে গেলে ভালো হবে। কিন্তু আবৃত্তি তো শোনা উচিত, তাহলে কানটা তৈরি হয়। শোনা মানে আবৃত্তির এটা আসলে প্রথম শর্ত এটা আসলে আমার মনে হয় যে শোনার কান তৈরি করতে হবে, অনুষ্ঠান দেখতে হবে, অন্যের আবৃত্তি শুনে। কিন্তু আবার অন্যের আবৃত্তি শুনে ওইটাই কপি করবো, যেমন ইন্ডিয়ান মুনমুন মুখার্জির কবিতা বা আরো অনেক এখন ইউটিউব শুনে মানুষ। ওই যে আমি কিছুদিন আগে মার্কস অলরাউন্ডারের বিচারক হিসেবে গিয়েছিলাম, আরে বাবা, ইউটিউবে ওই একটা কবিতাই শিখেছে, একটাই। আমি বলেছি আরেকটা কবিতা আম্মু বলো, না, সে আরেকটা কবিতা পারে না। এই আবৃত্তি আমি চাই না। চমৎকার বলেছেন। আমরা একটা নতুন কবিতা এখন শুনি, কোনটা শুনছি? কবিতা না, আমি আসলে মনে করি আবৃত্তির বিষয় তো শুধু কবিতা না, সাহিত্য, পদবাচ্য সবকিছুই। সেটা ছড়া হোক, কবিতা হোক, গল্প হোক, চিঠি হোক। আমি চিঠি পড়বো। হ্যাঁ, নিশ্চয়ই। চিঠিটা হচ্ছে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে সুনীল গঙ্গোপাধ্যায় সানন্দা পত্রিকায় লিখেছিলেন এই চিঠিটা। সাহিত্যে প্রেম সে কি নিকষিত হেম, এই শিরোনামে। এটা নিয়ে আমাদের মুক্তধারা একটা প্রযোজনা হয়েছিল, প্রীতি ভান্ডারের চাবি। সেটা নির্দেশনা দিয়েছিলেন রেজিনা ওয়ালিলিনা। তো আমি অমিত চরিত্রটা করেছিলাম, সেই অমিতের চিঠিটা আমি পড়ছি। ঠিক আছে, শুনি আমরা। লাবণ্য, সম্বোধনে আর কিছুই লিখলাম না, যদিও মনে মনে তোমাকে কৃষ্ণের 108টা নামের চেয়েও বেশি নামে ডাকি। মাঝে মধ্যেই তোমার একটা করে নতুন নাম বানাই,
তাতে যেন তোমার রূপ প্রত্যেকবার বদলে যায়। যেমন ধরো, তোমাকে বন্যা নামে ডাকলে যে রূপটা চোখে ভেসে ওঠে, বিনা নামে ডাকলে আবার একটা অন্য রূপ। তোমার নামের সংখ্যা বাড়িয়েই চলেছি, যদিও তোমাকে সামনাসামনি আর দেখি না। তুমি ঠিক করেছিলে সারা জীবনে আর আমাদের দেখা হবে না, কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে। তুমি তো জানো আমি নিয়তিবাদ মানি না, তবু মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু ব্যাপার যেন আগে থেকে ঠিক করা থাকে। তোমার মনে আছে একসময় আমি প্রায়ই বলতাম তোমাকে একটা নির্জন রেল স্টেশনে, প্ল্যাটফর্মের একেবারে সুদূর এক কোণে, যেখানে সেটা ঢালু হয়ে লাইনের পাশে মিশে গেছে, সেখানে একটা পাঁকুর গাছের নিচে একা একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এটা অবশ্য মনে মনে দেখা, তবু ছবিটা বারবার ফিরে ফিরে আসতো। মনে মনে একটা কিছু খুব বেশি করে চাইলে তা কি বাস্তবে সম্ভব হতে পারে না? তুমি মানতে চাইবে না, কিন্তু কখনো কখনো সত্যিই এমন হয়। তুমি দেখা করতে চাওনি, তবু তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, বাস্তবেই দেখা হয়েছিল, জলজ্জান্ত সশরীরে। তুমি বলতে আমি একটা কথার ফুলছুরি, অনেক কথাই বানাই। আসল শোনায় কিছুটা খাদ না মেশালে অলংকার হয় না। আমি মিথ্যা কথা বলি না, সত্যের মধ্যে একটু একটু কল্পনা মিশিয়ে দিই, ওই অলংকার গড়ার জন্যেই। তোমার সঙ্গে সত্যি সত্যি দেখা হয়েছিল দুবার, এবং কি আশ্চর্য, একবার একটা রেল স্টেশনে। প্রমাণ দাখিল করতে পারি। তুমি কি কয়েক বছর আগে এক গ্রীষ্মকালের বিকেলে মণিহারি ঘাটে ট্রেন বদল করনি? প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে তুমি, সঙ্গে আর কেউ ছিল না। কাছাকাছি যে গাছটা ছিল সেটা পাকুর গাছ কিনা জানি না, তবে তাতে লাল ফুল ফুটেছিল। তবে অন্তত একবারের জন্য পৃথিবীর একটি পাকুর গাছে যদি লাল ফুল ফোটে, তাতে বিশ্ব সংসারের কোনো অনিষ্ট হবে না। তুমি গাছটির গায়ে হেলান দাওনি, কিন্তু ফুল সমেত গাছের একটি ডাল তোমার মাথার উপরে মেলা ছিল ছাতার মতন। চড়া রোদে তোমার কপালে আর নাকের নিচের জায়গাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছিল। তুমি পরেছিলে চৈত্র বিকেলের সঙ্গে রং মিলিয়ে লেবু রঙের একটা শাড়ি। ঠিক বলেছি? দেখো, মেয়েদের মতো আমি শাড়ির রং মনে রেখেছি এতদিন পরেও, ঘামের ফোঁটার কথাও মনে রেখেছি। আমি ছিলাম প্ল্যাটফর্মটার ভেতরের দিকে চায়ের দোকানটার আড়ালে। তুমি আমি দেখতে পাওনি, কিন্তু আমার পক্ষে এগিয়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলার কোনো বাধা ছিল না। তবু কেন যাইনি বলো তো? পরপর কয়েক ভাঁড় চা খেয়ে গেলাম। অন্যদিকে ট্রেন এলো, আমার অস্তিত্বের কথা না জেনে তুমি সেই ট্রেনের এক কামরায় উঠে বসলে। বিজয়ী শত্রুপক্ষের মতো সেই ট্রেন সগর্বে হুইসেল বাজিয়ে তোমাকে নিয়ে চলে গেল। কত কথা ছিল। বন্যা, তুমি কেমন আছো? কোথায় যাচ্ছ? এইসব জানার জন্য মনটা আঁকুপাকু করছিল। যে কোনো প্রেমিকেরই নাকি সেই সময় ছুটে গিয়ে চলন্ত অবস্থাতেও সেই ট্রেনে উঠে পড়া উচিত ছিল নাকি? তবু আমি গেলাম না কেন? দ্বিতীয়বার দেখা হয়েছিল একটু গদ্যময় পরিবেশে। সেবার আমি কলকাতায় গেছি একটা কাজে, বরং বলা যায় আমি যাইনি, গিয়েছিল নিবারণ চক্রবর্তী। তার একখানা লম্বা কাব্য প্রকাশের জন্য মনোনীত করেছিল ছোটখাটো এক পত্রিকার সম্পাদক। ছাপাখানায় দু একটা শব্দ পড়তে পারা যায়নি। বেশি আবেগের মুহূর্তে নিবারণ চক্রবর্তীর হাতের লেখা অক্ষরগুলো কেমন গায়ে গা ঠেকিয়ে গলাগুলি করে তা তো তুমি জানোই। পত্রিকার সম্পাদক সেই শব্দগুলোর পাঠযোগ্য রূপ জানতে চেয়েছিলেন। চিঠিতেই তা জানানো যেত, কিন্তু অতি উৎসাহে নিবারণ পরদিনই পাড়ি দিল কলকাতায়। পত্রিকা দপ্তরটির অবস্থা বেশ করুণ। নিবারণ চক্রবর্তীর কাব্যখানি ছাপিয়ে সে পত্রিকার শ্রীবৃদ্ধি হবার কোনোই সম্ভাবনা নেই, বরং পঞ্চত্ব প্রাপ্তির সম্ভাবনাই বেশি। বেচারা সম্পাদককে আমার সহানুভূতি জানাতে ইচ্ছে করছিল। তবে সত্যি কথা বলতে কি, সেই লম্বা কবিতাগুলো ছাপা হচ্ছে বলে আমি বেশ ডগমগ হয়েছিলাম বটে। ছোট পত্রিকা তো একদিন না একদিন উঠে যাবেই, বরং নিবারণ চক্রবর্তীর কবিতা ছাপিয়ে সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করুক।
বেশ ফুরফুরে মেজাজে সেখান থেকে বেরিয়েছি। তারপর ট্রামে বাসে উঠতে পারি না, কি ভিড় কি ভিড়, ভিড় আমার একেবারে সহ্য হয় না। মানুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে কোথাও যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আমি তখন অন্য মনস্কভাবে হাঁটতে শুরু করেছিলাম। খানিক বাদে দেখি আমার পাশ দিয়ে যাচ্ছে একটা নীল রঙের বাস, তার জানালায় বসে আছে নীল রঙের তরুণী। আমার বুকের মধ্যে ক্রম করে একটা শব্দ হলো, তুমি লাবণ্য, তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি। নীল শাড়ির জন্য তোমার মুখেও নীল আভা পড়েছে, কিংবা সেদিনের টকটকে ছকছকে আকাশের নীল ছিল তোমার মুখে। তুমি মনোযোগ দিয়ে একটা বই পড়ছিলে। ভাবছো বানাচ্ছি? লক্ষ লক্ষ মানুষে ভরা কলকাতা শহর, কত ট্রাম বাস, এর মধ্যে চলন্ত বাসের জানালায় আমি তোমাকেই দেখতে পেলাম। এতখানি আকস্মিকতা বোধহয় বিশ্বাসযোগ্য নয়। তুমি ভাববে অন্য কারোকে দেখেছি। না, আমার ভুল হয়নি। তোমার সঙ্গে কি অন্য কারোকে ভুল করতে পারি? তুমি যে তুমি লাবণ্য, তুমি অনন্যা। তোমারও মনে পড়বে, কারণ একটু পরেই যে একটা নাটকীয় ঘটনা ঘটেছিল, সেই বাসটা খানিক দূর গিয়ে একটা বিকট শব্দ করে মুখ টুকরে পড়লো। বড় কিছুর কিছু দুর্ঘটনা ঘটেনি, বোধহয় সেই বাসটার পেট ব্যথা করছিল, তাই সেটা আর গেল না। পিল পিল করে নেমে এলো যাত্রী এবং যাত্রিনীরা। আমি দূর থেকে দেখতে লাগলো মজাটা। তুমি কি করবে? তুমি একটুক্ষণ কয়েকটি পেট মোটা হাঁসফাঁস করে দৌড়ানো অফিস টাইমের বাসের দিকে করুণ নয়নে চাইলে, তারপর ধীর পায়ে হাঁটতে লাগলে মানিকতলার দিকে। এবার মনে পড়েছে, সায়েন্স কলেজের কাছাকাছি একদিন মাঝপথে খারাপ হয়ে যাওয়া বাস থেকে তুমি নেমে পড়তে বাধ্য হয়েছিলে না? তুমি যখন নত নেত্রে একা হাঁটতে শুরু করলে, তখন অমিত রায় তোমার পাশে গিয়ে দাঁড়াবে, তোমাকে চমকে দেবে, এটাই তো ছিল স্বাভাবিক। নিবারণ চক্রবর্তীর কবিতা ছাপা হচ্ছে, এ খবর সবচেয়ে আগে তোমাকে একটু জানাতে চাই। তুমি আধো অবিশ্বাসে কৌতুকাস্যে বলবে, তাই নাকি? এমন অবুধ সম্পাদক এ দেশে আছে? তোমার সেই কথা শোনার জন্য আমার সমস্ত বুকটা থরথর করে কাঁপছিল। তবু আমি গেলাম না। কি আশ্চর্য, তাই না? এই তো মাত্র 2 বারের কথা, আরো কতবার যে দেখা হয়েছে তা লিখতে গেলে প্রায় একটা মহাভারত হয়ে যাবে। তবে এই 2 বারই তুমি আমায় দেখতে পাওনি, কিন্তু আমি যে দেখেছি তা তুমি টের পাওনি। মেয়েদের নাকি পিঠের দিকেও চোখ থাকে। অত আস্তে হাঁটছিলে কেন? আমার জন্য প্রতীক্ষা ছিল, নাকি তুমি ঠিকই বুঝেছিলে আমি দৌড়ে আসিনি, তবু তোমার পাশাপাশি চলেছি? এই দুনিয়ায় কত মানুষের সঙ্গে দেখা হয়। আমি যতই হতভাগ্য হই, তবু নারী জাতি যে আমাকে সম্পূর্ণ অবজ্ঞা করে এমন কথা জোর দিয়ে বলতে পারি না। কেটিমিত্তিরদের সংখ্যা ফুরোয় না, সেরকম কেটিমিত্তিরদের চায়ের আসরে আমার ডাক পড়ে। কথায় কথায় মেতে উঠি, কথার পিঠে চকচকে কথা, তারপর একসময় মনে হয় আসলে আমি কোনো কথাই বলিনি। কালকে যে চায়ের আসরে গিয়েছিলাম, আজ সে কথা মনে পড়ে না। মনে পড়ে কি জানো? দুদিকে 2টি বাড়ি, বাগানের মাঝখানে ছোট্ট একটা সেতু। কখন সেই সেতু পেরিয়ে তুমি ডাকতে আসবে আমাকে। আসতে প্রায়ই, সেজন্যই বলেছি অনেকবার দেখা হয়, স্টেশনে, প্ল্যাটফর্মে, কিংবা কলকাতার কর্কশ রাস্তায় দেখা হওয়ার চেয়ে এই দেখা অনেক গভীর, তাই না? শুধু তোমার সান্নিধ্যে আমি যতক্ষণ থাকি নিজেকে বড় পরিচ্ছন্ন, পবিত্র মনে হয়। তোমাকে আমি একটা বেদির উপর স্থাপন করে রেখেছি লাবণ্য। তোমাকে আমি দেবী করিনি, তুমি মানো। তোমার মুখে কৌতুকচ্ছটা। তবে অনেক নারীর ভিড়ে যখন আমি হাঁপিয়ে উঠি, তখন একটু চোখ বুজে তোমাকে একটু দেখে নিই। কল্পনা নয়, তখন তোমার সাঁকো পেরোনোর সময়, তখন কোথাও একটা বাঁশি বেজে ওঠে। শোনা যায় সিন্ধু বানোয়ার অদৃশ্য তান। তখন তুমি আর আমি খুব কাছাকাছি। তখন তুমি আর আমি পৃথিবীতে একমাত্র সত্য।
এটি তোমারই মিতা। খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, আসলে ভীষণ মুগ্ধতা। আর আমাদের হাতের সময় আসলে শেষ হয়ে গেছে আসলে, এবং আপনার সঙ্গে এই যে কাছাকাছি বসে আড্ডা, এটা আমাদের পরম প্রাপ্তি আজকে সকালের জন্য। আমারও ভালো লেগেছে। আমরা শুরু থেকেই খুবই আনন্দিত ছিলাম, তাই না? নিশ্চয়ই। এবং আমিও আনন্দিত ছিলাম আপনাদের সাথে আপনার সান্নিধ্য পেয়ে আসলে। এই আর কি, মাছরাঙা আমাকে ডেকেছে, আমন্ত্রণ জানিয়েছে আয়োজনের জন্য। মাছরাঙাকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। অনেক সময় আমার সঙ্গে দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন। শ্রোতা তো আমরা পাই না অনেক সময়, না? এই যে মনোযোগ দিয়ে শোনাতে পেরেছি, এটা ভালো লেগেছে। বাহ, নিশ্চয়ই। আপনাকেও আমাদের যেহেতু একেবারেই ধন্যবাদ। শেষ পর্যায়ে, জেরিন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে প্রথমত হচ্ছে যে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা জরুরি, এটা অনেক বড় বিষয়। আর সুন্দর করে কথা বলা, কথা বলাটা একটা শিল্প বটে আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে। এই কথা দিয়ে মানুষকে জয় করা যায়, না? আর সুন্দর করে কথা বলতে হবে। আর যেটা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক অনেক সমস্যা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই সমস্যাকে অতিক্রম করে এই যে আমরা যদি সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করি, তাহলে আমার মনে হয় পারিপার্শ্বিক সমস্যাটা তৈরি হবে না। সময়টা এদিকে যাবে, এদিকে কাটাতে পারবো। তাহলে আমরা নিজস্ব বাঙালি সংস্কৃতিতে উদ্বুদ্ধ হব। আমরা হয়তো ভালোর পথে হাঁটবো। হ্যাঁ, ভালোর পথে হাঁটবো। খুব সুন্দর করে বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ।